কিছু ইলেকট্রনীয় এফেক্ট নিয়ে আলোচনা করব। জৈব যৌগের অণুতে যে সমযোজী বন্ধন উপস্থিত থাকে সেই বন্ধনের ইলেকট্রন জোড়ের স্থায়ী সরণ বা সাময়িক স্থানান্তরণের ফলে সমযোজী বন্ধনের মধ্যে আয়নীয় ধর্ম প্রকাশ পায়। এই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য কিছু এফেক্ট নিয়ে আমরা আলোচনা করব। সেই এফেক্টগুলো হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রোমেরিক এফেক্ট, রেজোন্যান্স এফেক্ট, এর সাথে আমরা মেসোমেরিক এফেক্টও আলোচনা করব। রেজোন্যান্স এফেক্ট এবং মেসোমেরিক এফেক্ট প্রায় সেম জিনিস, সামান্য কিছু ডিফারেন্স আছে যেটা আমরা আলোচনা করার সময় বলে দেব। 4 নম্বর হাইপার কনজুগেশন, আর 5 নম্বর হচ্ছে স্টেরিক এফেক্ট। স্টেরিক এফেক্টের ক্ষেত্রে আমরা দেখব যে ইলেকট্রনের কোনো সরণ ঘটে না, ডিসপ্লেসমেন্ট ঘটে না, কিন্তু এই এফেক্টটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা পরে যখন আলোচনা করব তখন ডিটেইলসে ব্যাখ্যা করব। আজকের ক্লাসে আমরা ইন্ডাকটিভ এফেক্ট এবং ইলেকট্রোমেরিক এফেক্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ইন্ডাকটিভ এফেক্ট নিয়ে আলোচনা করব। ধরা যাক এ আর বি দুটো আলাদা মৌলের পরমাণুর মধ্যে সমযোজী এক বন্ধন রয়েছে। এবার যেহেতু এ আর বি দুটো আলাদা মৌলের পরমাণু, তাহলে এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে। ধরে নেওয়া যাক যে বি পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি এ পরমাণুর তুলনায় বেশি, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বি পরমাণুর এ পরমাণুর তুলনায় বেশি। তাহলে বি যেহেতু বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, সে এই বন্ডের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করবে এবং এর ফলে বি পরমাণুর ওপর সামান্য নেগেটিভ চার্জ এবং এ পরমাণুর উপর সামান্য পজিটিভ চার্জের উদ্ভব। এই সামান্য পজিটিভ চার্জ বা সামান্য নেগেটিভ চার্জ বোঝানোর জন্য ডেল প্লাস ডেল মাইনাস এটা ব্যবহার করা হয়েছে। এবার দেখো এ আর বি এর মধ্যে সমযোজী বন্ধন থাকা সত্ত্বেও আয়নীয় ধর্ম প্রকাশ পাচ্ছে। বন্ড ব্রেক করছে না, কিন্তু বন্ডের ইলেকট্রন জোড়ে সরণ ঘটছে। একইভাবে কোনো জৈব যৌগের অণুতে কার্বন পরমাণুর সঙ্গে ধরা যাক এক্স অ্যাটম যুক্ত রয়েছে। এক্স কোনো অ্যাটমও হতে পারে বা কোনো গ্রুপও হতে পারে, এবং এখানে এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের তুলনায় বেশি। তাহলে এক্স বন্ডের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করবে, আর তার ফলে একইভাবে এক্স পরমাণুর উপর সামান্য নেগেটিভ চার্জ এবং কার্বনের উপর সামান্য পজিটিভ চার্জের উদ্ভব হবে। আবার দেখো যদি কার্বনের সঙ্গে এমন একটা অ্যাটম বা গ্রুপ ওয়াই যুক্ত থাকে যার ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের তুলনায় কম, অর্থাৎ এক্ষেত্রে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ওয়াই অ্যাটম বা গ্রুপ বন্ডের ইলেকট্রন জোড়কে বিকর্ষণ করবে, নিজের দিক থেকে সরিয়ে দিতে চাইবে। অর্থাৎ এক্ষেত্রে বন্ধনের ইলেকট্রন জোড় কার্বন পরমাণুর দিকে সরণ করবে এবং তার ফলে কার্বনের মাথায় সামান্য নেগেটিভ চার্জ এবং ওয়াই এর মাথায় সামান্য পজিটিভ চার্জের উদ্ভব হবে। এইভাবে কোনো জৈব যৌগের অণুতে যদি অনেকগুলো কার্বন পরপর যুক্ত থাকে, অর্থাৎ একটা কার্বন চেন থাকে, যেমন দেখো পরপর অনেকগুলো কার্বন চেনের আকারে এক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এবং 1 নম্বর কার্বনের সঙ্গে ক্লোরিন অ্যাটম যুক্ত রয়েছে। তাহলে কি হবে, কার্বন আর ক্লোরিন এদের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ বন্ডের ইলেকট্রন জোড়কে ক্লোরিন পরমাণু নিজের দিকে আকর্ষণ করবে, তার ফলে ক্লোরিনের মাথায় সামান্য নেগেটিভ চার্জ আসবে, আর এই 1 নম্বর কার্বনের মাথায় সামান্য পজিটিভ চার্জের উদ্ভব হবে। এবার 1 নম্বর কার্বন যেহেতু সামান্য
পেয়েছে, সে কি করবে, এই যে কার্বন 1 আর 2 এর মধ্যে যে বন্ডটা রয়েছে সেই বন্ডের ইলেকট্রন জোড়কে আকর্ষণ করবে। তার ফলে 2 নম্বর কার্বনের উপর সামান্য পজিটিভ চার্জ আসবে, যেটাকে আমি ডেল ডেল প্লাস বা ডাবল ডেল প্লাস হিসেবে লিখলাম। একইভাবে এই কার্বন 2 আর কার্বন 3 এর মধ্যে যে সমযোজী বন্ধন রয়েছে তার ইলেকট্রন জোড়কে আকর্ষণ করবে এবং 3 নম্বর কার্বনের উপর ট্রিপল ডেল প্লাস পজিটিভ চার্জের উদ্ভব ঘটবে। এবার দেখো, এই যে ডেল প্লাস, ডাবল ডেল প্লাস, ট্রিপল ডেল প্লাস, এই যে পজিটিভ চার্জের উদ্ভব ঘটেছে, এই পজিটিভ চার্জের মাত্রাটা ধীরে ধীরে কমে যাচ্ছে। অর্থাৎ এই যে অ্যাটমটা রয়েছে, ক্লোরিন অ্যাটম এখানে রয়েছে, সেই ক্লোরিন অ্যাটম বেশি তড়িৎ ঋণাত্মক কার্বনের তুলনায়, তাই এই বন্ডের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানছে এবং তার ফলে এই যে প্রভাবটা পড়েছে সেটা উৎস থেকে যত ডিসটেন্স, সোর্স থেকে ডিসটেন্স যত বাড়ছে তার প্রভাবটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটাকে বলা হয় ইন্ডাকটিভ এফেক্ট। এই যে কার্বন আর ক্লোরিনের মধ্যে বন্ডটা রয়েছে এবং এই বন্ডের ইলেকট্রন জোড়ের ডিসপ্লেসমেন্ট ঘটছে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর দিকে, এটাকে বলা হয় ইন্ডাকটিভ এফেক্ট। আর ইন্ডাকটিভ এফেক্ট প্রকাশের জন্য তীর চিহ্নের মাথা বসিয়ে সেটাকে প্রকাশ করা হয়, আর যেদিকে ইলেকট্রনের সরণ ঘটছে তীর চিহ্নের মাথার অভিমুখটা সেই দিকে হয়। এবার দেখো, একইভাবে যদি একটা কার্বন শৃঙ্খলের সাথে লিথিয়াম যুক্ত থাকে, এটা 1 নম্বর কার্বন, একটা 2 নম্বর, এটা 3 নম্বর কার্বন। লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের তুলনায় কম, তাহলে লিথিয়াম বন্ডের ইলেকট্রন জোড়কে বিকর্ষণ করবে, নিজের দিক থেকে ঠেলে দেবে, সরিয়ে দেবে। তারপরে এই বন্ডের ইলেকট্রন জোড় কার্বনের দিকে সরণ ঘটবে, তার ফলে লিথিয়ামের উপর সামান্য পজিটিভ চার্জের উদ্ভব ঘটবে এবং 1 নম্বর কার্বনের উপর সামান্য নেগেটিভ চার্জের উদ্ভব ঘটবে। একইভাবে C1 আর C2 কার্বনের মধ্যে যে বন্ড রয়েছে সেই বন্ডের ইলেকট্রন জোড় C2 কার্বনের দিকে সরণ ঘটবে এবং C2 এর উপর ডাবল ডেল মাইনাস সামান্য নেগেটিভ চার্জ, এবং একইভাবে এই C2 আর C3 এর বন্ডের ইলেকট্রন জোড় C3 এর দিকে সরণ ঘটবে এবং C3 কার্বনের মাথায় ট্রিপল ডেল মাইনাস সামান্য নেগেটিভ চার্জের উদ্ভব ঘটবে। তাহলে এখানেও আমরা একইভাবে দেখছি যে লিথিয়াম কার্বনের তুলনায় কম তড়িৎ ঋণাত্মক মৌল হওয়ার জন্য সে বন্ডের ইলেকট্রন জোড়কে নিজের দিক থেকে ঠেলে দিয়েছে, তার ফলে 1 নম্বর কার্বনের ডেল মাইনাস এবং যত ডিসটেন্স বৃদ্ধি পেয়েছে ডাবল ডেল মাইনাস, ট্রিপল ডেল মাইনাস, এইভাবে নেগেটিভ চার্জের মাত্রাটা ক্রমশ কমে যাচ্ছে। তাহলে এই যে দুটো উদাহরণ আমরা দেখলাম সেখান থেকে আমরা বলবো যে ডেল প্লাস গ্রেটার দেন ডাবল ডেল প্লাস গ্রেটার দেন ট্রিপল ডেল প্লাস, উৎস থেকে দূরত্ব বৃদ্ধির সাথে ইন্ডাকটিভ এফেক্টের প্রভাব কমছে এবং পজিটিভ চার্জের মাত্রাটাও ধীরে ধীরে কমছে এবং তৃতীয় কার্বনের পরের কার্বনের ক্ষেত্রে এটা এতটাই কম হয় যে সেটাকে বিবেচনার মধ্যে ধরা হয় না। একইভাবে এক্ষেত্রেও দেখবো যে ডেল মাইনাস গ্রেটার দেন ডবল ডেল মাইনাস গ্রেটার দেন ট্রিপল ডেল মাইনাস এবং তৃতীয় কার্বনের পর ইন্ডাকটিভ এফেক্টের প্রভাব কমে যায়, যেটাকে আর বিবেচনার মধ্যে ধরা হয় না। এবার দেখো, এখানে আমরা যেটা দেখছি যে ক্লোরিন বন্ধনের ইলেকট্রন জোড়কে আকর্ষণ করছে। এই ধরনের অ্যাটম বা গ্রুপ যারা বন্ধনের ইলেকট্রন জোড়কে আকর্ষণ করে তাদের বলা হয় ইলেকট্রন আকর্ষী গ্রুপ বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এবং এখানে দেখছি যে লিথিয়াম বন্ধনের ইলেকট্রন জোড়কে বিকর্ষণ করছে, অন্যের দিকে সরিয়ে দিচ্ছে। এই ধরনের অ্যাটম বা গ্রুপ যারা বন্ডের ইলেকট্রন জোড়কে বিকর্ষণ করে তাদের বলা হয় ইলেকট্রন বিকর্ষী গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে ইন্ডাকটিভ এফেক্ট বলতে কি বোঝায়, যখন দুটো পরমাণুর মধ্যে কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত দুটো পরমাণুর মধ্যে সমযোজী এক বন্ধন থাকে তখন বন্ধনের ইলেকট্রন জোড়ের বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর দিকে স্থায়ী সরণ ঘটে। এই ঘটনাকে বলা হয় ইন্ডাকটিভ এফেক্ট। স্থায়ী সরণ বা পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট ঘটে।
কেবলমাত্র বন্ধনের ইলেকট্রন জোড়ে স্থায়ী সরণ বা পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট ঘটে। এবার ইন্ডাকটিভ এফেক্ট দু ধরনের, একটা হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট যেটাকে বলা হয় প্লাস আই এফেক্ট, আর একটা হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট বা মাইনাস আই এফেক্ট। যে ধরনের অ্যাটম বা গ্রুপ বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করে তাদের বলা হয় ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এবং এদের ক্ষেত্রে দেখা যায় মাইনাস আই এফেক্ট। আর যে ধরনের গ্রুপ বা অ্যাটম বন্ধনের ইলেকট্রন জোড়কে বিকর্ষণ করে এবং অন্যের দিকে সরিয়ে দেয় তাদের বলা হয় ইলেকট্রন বিকর্ষী বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এদের ক্ষেত্রে প্লাস আই এফেক্ট দেখা যায়। তাহলে দেখো আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম, এখানে ক্লোরিন বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করছে, অর্থাৎ এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করছে এবং এক্ষেত্রে আমরা মাইনাস আই এফেক্ট দেখছি। আর এখানে দেখো লিথিয়াম ইলেকট্রনকে বিকর্ষণ করছে, অর্থাৎ ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে, তাই এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এবং এর ক্ষেত্রে আমরা যে এফেক্টটা দেখছি সেটা হচ্ছে প্লাস আই এফেক্ট। আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বারবার যেটা বলছি যে সমযোজী এক বন্ধনের মধ্যে যে ইলেকট্রন জোড় রয়েছে সেটা পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট ঘটে, অর্থাৎ এটা সিগমা বন্ডের ইলেকট্রনের ক্ষেত্রেই প্রযোজ্য। এতক্ষণ আমরা প্লাস আই এফেক্ট মাইনাস আই এফেক্ট নিয়ে আলোচনা করলাম। এখানে দেখো মাইনাস আই এফেক্ট এবং প্লাস আই এফেক্টের তীব্রতার ক্রমহ্রাসমান ক্রমটা দেওয়া রয়েছে। যেমন ধরো যদি হ্যালোজেন মৌলগুলোর ক্ষেত্রে দেখি, ফ্লুরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন, অর্থাৎ মাইনাস আই এফেক্টের ক্রমটা এইভাবে কমছে, একইভাবে প্লাস আই এফেক্টের তীব্রতার ক্রমটা এইভাবে কমছে। এবার আমরা জৈব যৌগের অ্যাসিডিটি এবং বেসিসিটির উপর প্লাস আই এফেক্ট এবং মাইনাস আই এফেক্টের প্রভাব নিয়ে আলোচনা করব। এবার আমরা বিভিন্ন কার্বক্সিলিক অ্যাসিডের উপর ইন্ডাকটিভ এফেক্টের প্রভাব নিয়ে আলোচনা করব। দেখো আর্হেনিয়াসের মতে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে H+ দিতে পারে তারা অ্যাসিড, আর যারা জলীয় দ্রবণে OH- দিতে পারে তারা হচ্ছে বেস। আবার ব্রনস্টেড লাউরির মতে যে সমস্ত যৌগ H+ ডোনেট করে তারা হচ্ছে অ্যাসিড, আর যে সমস্ত যৌগ H+ অ্যাকসেপ্ট করে তারা হচ্ছে বেস। তাহলে RCOOH এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড। এই অ্যাসিডটা থেকে যদি H+ রিমুভ হয় তাহলে RCOO মাইনাস আর H+ বেরিয়ে যাবে। এবার দেখো এই অ্যাসিড থেকে H+ রিমুভালের ফলে যেটা তৈরি হলো RCOO মাইনাস, এটাকে বলা হয় কনজুগেট বেস। এই যে কনজুগেট বেস এটা আবার H+ অ্যাকসেপ্ট করে অ্যাসিডে পরিণত হতে পারে। তাহলে কোনো অ্যাসিডের তীব্রতা দুভাবে ব্যাখ্যা করা যায়। এক হচ্ছে সেই অ্যাসিডটা কত সহজে H+ রিমুভ করতে পারছে, কোনো অ্যাসিড যত ইজিলি H+ রিমুভ করতে পারে সে তত তীব্র অ্যাসিড হয়। আর দুই হচ্ছে কোনো অ্যাসিড H+ রিমুভালের পর যে কনজুগেট বেসটা তৈরি করে সেই কনজুগেট বেসের স্টেবিলিটির উপর অ্যাসিডের তীব্রতা নির্ভর করে। কারণ কনজুগেট বেসটা যদি অনেক বেশি স্টেবল হয় তাহলে সে আর সহজে H+ অ্যাকসেপ্ট করে অ্যাসিডে পরিণত হতে চাইবে না, অর্থাৎ কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে অ্যাসিডটা তত বেশি তীব্র হবে। এবার আমরা অ্যাসিটিক অ্যাসিড আর ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড এদের তীব্রতা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আর এটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড দেখো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে একটা CH3 গ্রুপ রয়েছে, আর CH3 গ্রুপে যে তিনটা হাইড্রোজেন রয়েছে সেখান থেকে একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা রিপ্লেসড হলে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়। এবারে ক্লোরিনের মাইনাস আই এফেক্ট রয়েছে, ক্লোরিন বন্ডের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করবে
এর ফলে বন্ডের ইলেকট্রন জোড়ের স্থায়ী সরণ ঘটবে এবং এই যে OH বন্ড এটা দুর্বল হয়ে যাবে, উইক হয়ে যাবে। ফলে ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড খুব সহজেই H+ ডোনেট করতে পারে এবং তার ফলে এর তীব্রতা অনেক বেশি হয়। অপরপক্ষে দেখো এখানে CH3 গ্রুপ রয়েছে, CH3 গ্রুপের +I এফেক্ট রয়েছে, এখানে ক্লোরিনের -I এফেক্ট রয়েছে আর CH3 গ্রুপের +I এফেক্ট রয়েছে। এর ফলে এ বন্ডের ইলেকট্রন জোড়কে ঠেলে দেয়, নিজের দিক থেকে বিকর্ষণ করে। তার ফলে কি হয়, এই OH বন্ডটা স্ট্রং হয়, আরো বেশি দৃঢ় হয়ে যায়। ফলে H+ রিমুভালটা অতটা ইজিয়ার হয়, সেজন্য অ্যাসিটিক অ্যাসিডের তীব্রতা অনেক কম হয়। অ্যাসিটিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড। এবার এদের কনজুগেট বেস দিয়ে যদি আমরা ব্যাখ্যাটা করি, দেখো CH3 COO-, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড থেকে H+ রিমুভালের পর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে কনজুগেট বেস। আর ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে এটা হচ্ছে কনজুগেট বেস। এবার দেখো এখানে CH3 গ্রুপ নিজের দিক থেকে ইলেকট্রন সরিয়ে দিতে চাইবে, যেহেতু এ একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এর +I এফেক্ট রয়েছে। তার ফলে কি হবে, এই O- অলরেডি নেগেটিভ চার্জ, তার মধ্যে আরো ইলেকট্রন ডেনসিটি বাড়তে থাকে। ফলে এ সহজেই H+ অ্যাকসেপ্ট করে অ্যাসিডে পরিণত হয়ে যাবে। কিন্তু এর ক্ষেত্রে ক্লোরিন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ -I এফেক্ট রয়েছে। ফলে ও তো বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে। এর ফলে অক্সিজেনের উপর যে নেগেটিভ চার্জ আছে সেখানে ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। ফলে এ আর সহজে H+ কে অ্যাকসেপ্ট করতে চাইবে না। সেই জন্য ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডের যে কনজুগেট বেস সেটা অ্যাসিটিক অ্যাসিডের কনজুগেট বেসের থেকে অনেক বেশি স্টেবল হবে, মোর স্টেবল দ্যান অ্যাসিটিক অ্যাসিড। এবং তাই জন্য ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের তুলনায় বেশি তীব্র অ্যাসিড, আর অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মৃদু অ্যাসিড। অনেক সময় কোন অ্যাসিড কত বেশি তীব্র সেটা না বলে pKa ভ্যালু দেওয়া থাকে। সেক্ষেত্রে আমি বলে রাখি যে pKa ভ্যালু যে অ্যাসিডের ক্ষেত্রে যত কম হবে সেই অ্যাসিড তত বেশি তীব্র হবে। তাহলে এখানে যে কোশ্চেনটা আছে সেখানে দেখো ফ্লুরোঅ্যাসিটিক অ্যাসিড, ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড, ব্রোমোঅ্যাসিটিক অ্যাসিড, আয়োডোঅ্যাসিটিক অ্যাসিড, এদের pKa ভ্যালুগুলো দেওয়া রয়েছে। এর ক্ষেত্রে pKa ভ্যালু সবথেকে কম, আর আয়োডোঅ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে pKa ভ্যালুটা এই চারটের মধ্যে বেশি। তার মানে pKa ভ্যালু যার কম সে হচ্ছে এই চারটের মধ্যে সবথেকে তীব্র অ্যাসিড, আর আয়োডোঅ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এই চারটের মধ্যে সবথেকে কম তীব্র অ্যাসিড। এবার আমরা এদের অ্যাসিডিটিটা ব্যাখ্যা করব। এখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের যে -I এফেক্টের ক্রম সেটা হচ্ছে ফ্লুরিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন। অর্থাৎ -I এফেক্টের ক্রমটা ফ্লুরিনের ক্ষেত্রে বেশি, এবার ধীরে ধীরে কমছে, আয়োডিনের ক্ষেত্রে সবথেকে কম। এবার দেখো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু -I এফেক্ট রয়েছে, প্রত্যেকেই বন্ডের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করছে, কারণ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা প্রত্যেকেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে প্রত্যেক ক্ষেত্রে বন্ডের ইলেকট্রন জোড় নিজের দিকে এরা আকর্ষণ করছে এবং এর ফলে OH বন্ডগুলো উইক হয়ে যাচ্ছে। কিন্তু ফ্লুরিনের -I এফেক্ট এদের মধ্যে সবথেকে বেশি হওয়ার জন্য এই অ্যাসিডের ক্ষেত্রে OH বন্ডটা সবথেকে বেশি উইক হবে, আর তাই এই অ্যাসিডটা খুব সহজে H+ রিমুভ করতে পারে। এবং এর ক্ষেত্রে যে কনজুগেট বেসটা তৈরি হবে, আমি X দিয়ে হ্যালোজেন বোঝাচ্ছি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো একটা হতে পারে। যদি X এর জায়গায় ফ্লুরিন হয় তাহলে এই কনজুগেট বেসটা অনেক বেশি স্টেবল হবে, কারণ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের তুলনায় অনেক বেশি বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে। ফলে অক্সিজেনের মাথার নেগেটিভ চার্জ বা ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি কম করবে এবং ফ্লুরিন যদি এখানে প্রেজেন্ট থাকে X এর জায়গায়, তাহলে এই কনজুগেট বেসটা সবথেকে বেশি স্টেবল হবে এবং ফ্লুরোঅ্যাসিটিক অ্যাসিডের তীব্রতা এদের তুলনায় অনেক বেশি, এবং সেই তীব্রতার ক্রমটা হচ্ছে এরকম, যেটা দেওয়াই আছে এখানে pKa ভ্যালু দিয়ে। যার ক্ষেত্রে pKa ভ্যালু কম তার ক্ষেত্রে অ্যাসিডটা বেশি তীব্র।
তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে মাইনাস আই এফেক্টের তীব্রতা যত বেশি হচ্ছে অ্যাসিডিটি তত বাড়ছে। অর্থাৎ এই যে হ্যালোজেন গ্রুপগুলো এখানে রয়েছে এদের মাইনাস আই এফেক্ট যত বেশি হচ্ছে অ্যাসিডটা তত বেশি তীব্র হবে। দেখো এই উদাহরণের ক্ষেত্রে আমরা কোন অ্যাসিডটা বেশি তীব্র বা অ্যাসিডের তীব্রতার যে অর্ডার সেটা লিখব। এটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এবার দেখো ক্লোরিনের মাইনাস আই এফেক্ট রয়েছে। ক্লোরিন একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেজন্য বন্ডের ইলেকট্রন জোড়কে ক্লোরিন নিজের দিকে আকর্ষণ করবে এবং এর ফলে OH বন্ডটা উইক হয়ে যাবে, H প্লাস রিমুভালটা ইজি হবে, এর কনজুগেট বেসটাও স্টেবল হবে এবং ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড অনেক তীব্র অ্যাসিড, এটা আমরা আলোচনা করেছি যখন অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে তুলনা করছি। এবার এখানে দেখো ক্লোরিন পরমাণুর সংখ্যা বেড়ে গেছে, তাহলে এটার ক্ষেত্রে দেখো দুটো ক্লোরিন রয়েছে, দুজনেই বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করছে, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন অনেক বেশি আকর্ষিত হচ্ছে এবং এই OH বন্ডটা অনেক বেশি দুর্বল হয়ে যাবে আর H প্লাস রিমুভালটা আরো ইজিয়ার হবে। আবার এর ক্ষেত্রে দেখো তিনখানা ক্লোরিন রয়েছে, তাহলে এক্ষেত্রে OH বন্ডটা আরো বেশি উইক হবে আর H প্লাস রিমুভালটা সবথেকে ইজিয়েস্ট হবে এই তিনটের মধ্যে। অর্থাৎ এখানে কি দেখছি যে মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ তার সংখ্যা যত বেড়েছে H প্লাস রিমুভালটা তত বেশি ইজিয়ার হয়ে যাচ্ছে আর তাই অ্যাসিডিটিটাও আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ অ্যাসিডের তীব্রতাটা ধীরে ধীরে বাড়ছে। যদি এদের কনজুগেট বেসগুলো আমি দেখি, দেখো H প্লাস রিমুভালের পর এই যে কনজুগেট বেস পাওয়া গেছে এখান থেকে, এটার ক্ষেত্রে এটা পাওয়া যাবে আর এর ক্ষেত্রে এটা। এবারে কম্পেয়ার করে দেখা যাবে যে এখানে অক্সিজেনের মাথার যে নেগেটিভ চার্জ ইলেকট্রন ডেনসিটিতে হ্রাস পাচ্ছে, কিন্তু এক্ষেত্রে সেই হ্রাসটা অনেক বেশি পরিমাণে ঘটছে কারণ দুখানা ক্লোরিন অ্যাটম রয়েছে আর এর ক্ষেত্রে তিনখানা ক্লোরিন অ্যাটম থাকার জন্য আরো বেশি পরিমাণে ইলেকট্রন ডেনসিটি অক্সিজেনের থেকে হ্রাস পাচ্ছে এবং এটা সবথেকে বেশি স্টেবল হচ্ছে, মানে এদের স্টেবিলিটি অর্ডারটা হচ্ছে এরকম। তাহলে এই তিনটে অ্যাসিডের মধ্যে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের তীব্রতা সবথেকে বেশি হবে এবং ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের তীব্রতাটা কম হবে। তাহলে অ্যাসিডের তীব্রতার অর্ডারটা হচ্ছে এরকম। তার মানে আমরা এখান থেকে যেটা বলতে পারি যে মাইনাস আই এফেক্ট বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তার সংখ্যাটা যত বাড়ছে অ্যাসিডের তীব্রতা তত বেড়ে যাচ্ছে। এই উদাহরণের ক্ষেত্রে দেখব যে অ্যাসিডের তীব্রতার ক্রমটা কিরকম হয়। দেখো অ্যাসিটিক অ্যাসিড, এটা নিয়ে আমি একটু আগে আলোচনা করেছি। এখানে CH3 গ্রুপ রয়েছে, CH3 গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এর প্লাস আই এফেক্ট রয়েছে, বন্ডের ইলেকট্রন জোড়কে নিজের দিক থেকে ঠেলে দেয়, অর্থাৎ বন্ডের ইলেকট্রন নিজের দিক থেকে সরিয়ে দিচ্ছে এবং OH বন্ডটা স্ট্রং হচ্ছে, H প্লাস রিমুভালটা অতটা ইজি হয় না। এবার এটাতে দেখো দুটো CH3 গ্রুপ রয়েছে, তাহলে প্লাস আই এফেক্টটা আরো বেড়ে যাচ্ছে। OH বন্ডটা আরো বেশি স্ট্রং হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের তুলনায়। এটাতে দেখো তিনটে CH3 গ্রুপ রয়েছে, প্লাস আই এফেক্টের প্রভাব আরো বেড়ে যাচ্ছে। তার ফলে এই OH বন্ডটা সবথেকে বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। এখানে H প্লাস রিমুভালটা অপেক্ষাকৃত আরো বেশি কঠিন হয়ে পড়ছে। তাহলে দেখো এই তিনটে অ্যাসিডের মধ্যে এই অ্যাসিডের তীব্রতা সবথেকে কম হবে, তারপরে A এবং তার এই তিনটের মধ্যে অ্যাসিটিক অ্যাসিডের তীব্রতা বেশি হবে। এবার যদি কনজুগেট বেস দিয়ে দেখা হয় তাহলে CH3 COO-, বন্ডের ইলেকট্রনকে নিজের দিক থেকে ঠেলে দিচ্ছে CH3 গ্রুপ প্লাস আই এফেক্টের জন্য, তার ফলে
এখানে ইলেকট্রন ডেনসিটিটা আরো বেড়ে যাচ্ছে, ফলে এ সহজে H+ অ্যাকসেপ্ট করে আবার অ্যাসিডে পরিণত হতে চায়। এবার এদের ক্ষেত্রে দেখো কনজুগেট বেসটা, এখানে আরো বেশি পরিমাণে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে, এখানে আরো বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, তার ফলে কনজুগেট বেসের স্টেবিলিটি অর্ডারটা হচ্ছে এরকম। একইভাবে অ্যাসিডের তীব্রতার যে অর্ডার সেটাও হচ্ছে এটা। এবার আমরা এই উদাহরণটা নিয়ে আলোচনা করব। এখানে দেখব অ্যাসিডের তীব্রতার ক্রমটা কিরকম হয়। আমরা ইন্ডাকটিভ এফেক্ট আলোচনা করার সময় বলেছি যে উৎস থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে ইন্ডাকটিভ এফেক্টের প্রভাব ক্রমশ কমতে থাকে। এবার উদাহরণটার ক্ষেত্রে দেখো, এটা ধরো 1 নম্বর অ্যাসিড। এখানে COOH গ্রুপের পাশে যে কার্বনটা রয়েছে সেই কার্বনের সাথে ক্লোরিন যুক্ত রয়েছে। এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, আর তার পাশে যে কার্বন সেটা বিটা কার্বন, আর এটা হচ্ছে গামা কার্বন। 2 নম্বর অ্যাসিডটার ক্ষেত্রে দেখো বিটা কার্বনে ক্লোরিন যুক্ত রয়েছে, আর 3 নম্বর অ্যাসিডটাতে দেখো গামা কার্বনে ক্লোরিন যুক্ত রয়েছে। এবং 3 এর ক্ষেত্রে দেখো COOH গ্রুপ থেকে অনেক দূরের একটা কার্বনে ক্লোরিন পরমাণুটা যুক্ত রয়েছে। এবারে এখানে ক্লোরিনের মাইনাস আই এফেক্ট রয়েছে। ক্লোরিনের মাইনাস আই এফেক্ট থাকার জন্য ক্লোরিন পরমাণু বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে এবং এর ফলে OH বন্ধনটা উইক হয়ে যাবে, H+ রিমুভালটা ইজিয়ার হবে, অ্যাসিডটা অনেক বেশি তীব্র হবে। কিন্তু ক্লোরিনের যে জায়গায় পজিশন সেটা কিন্তু ক্রমশ উৎস থেকে তার ডিসটেন্সটা বেড়ে যাচ্ছে। এর ফলে ক্লোরিনের মাইনাস আই এফেক্টের প্রভাবটা OH বন্ডের উপর ধীরে ধীরে কমতে থাকছে। এবং 3 নম্বর অ্যাসিডের ক্ষেত্রে দেখো ক্লোরিনটা অনেক বেশি দূরবর্তী হওয়ার জন্য এই মাইনাস আই এফেক্টের প্রভাবটা সব থেকে কম পড়ছে এবং OH বন্ডটা অতটা বেশি উইক নয়, তাই এখানে H+ রিমুভালটা অতটা ইজিয়ার হয় না। তাহলে এই তিনটের মধ্যে অ্যাসিডিটি অর্ডারটা হচ্ছে 1 গ্রেটার দ্যান 2 গ্রেটার দ্যান 3, অর্থাৎ 1 এর ক্ষেত্রে আমরা দেখব যে অ্যাসিডটা সবথেকে বেশি তীব্র হবে, 2 এর ক্ষেত্রে কম, 3 এর ক্ষেত্রে আরো কম, কারণ উৎস থেকে দূরত্ব যত বৃদ্ধি পেয়েছে মাইনাস আই এফেক্টের প্রভাবটা তত বেশি কমে গেছে। এবং আমরা জানি মাইনাস আই এফেক্টের প্রভাব বাড়লে অ্যাসিডের তীব্রতা বাড়ে, এখানে মাইনাস আই এফেক্টের প্রভাব কমে যাচ্ছে, তাই অ্যাসিডের তীব্রতাটাও কমে যাবে। তাহলে আমরা যে উদাহরণগুলো নিয়ে আলোচনা করলাম সেখান থেকে যেগুলো দেখলাম সেটা হচ্ছে মাইনাস আই এফেক্টে প্রভাব যত বেশি হয় অ্যাসিড তত বেশি তীব্র হয়, অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি বেশি থাকে বা তার প্রভাব যদি বেশি হয় তাহলেও অ্যাসিড অনেক বেশি তীব্র হয়। আর একইভাবে প্লাস আই এফেক্ট যদি বেশি হয় তাহলে অ্যাসিডের তীব্রতা কম হয়। আর একইভাবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি অনেক বেশি পরিমাণে থাকে তাহলেও অ্যাসিডের তীব্রতা কমে যায়। এবার আমরা ক্ষারক হিসেবে অ্যামিনের ওপর ইন্ডাকটিভ এফেক্টের প্রভাব নিয়ে আলোচনা করব এবং ক্ষারকের তীব্রতাগুলো কিরকম হয় সেটা দেখব। দেখো একটু আগে আমরা আর্হেনিয়াস কনসেপ্ট আর ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি যে সেই অনুযায়ী সেই কনসেপ্টগুলো অনুযায়ী অ্যাসিড বেস বলতে কি বোঝায়। আর লুইস কনসেপ্ট অনুযায়ী যে সমস্ত যৌগ ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে তারা হচ্ছে লুইস বেস, আর যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে তারা হচ্ছে লুইস অ্যাসিড। এবার দেখো NH3 অ্যামোনিয়া, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, আর CH3 NH2 এটা হচ্ছে মিথাইল অ্যামিন, এটা অ্যামোনিয়া, এটা হচ্ছে মিথাইল অ্যামিন। এদের মধ্যে বেসিসিটি অর্ডার কিরকম হয়, কোন ক্ষারকটা বেশি তীব্র সেটা আমরা দেখব। NH3 এর ক্ষেত্রে দেখো নাইট্রোজেনের লোন পেয়ার তো অ্যাভেলেবল। এবার এখানে NH3 এর একটা হাইড্রোজেন যদি CH3 গ্রুপ দ্বারা রিপ্লেস করা হয় তাহলে মিথাইল অ্যামিন পাওয়া যাবে,
আর CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট রয়েছে। CH3 গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এবং সে নিজের দিক থেকে ইলেকট্রনকে সরিয়ে দেয় বা বিকর্ষণ করে। এর ফলে নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ডেনসিটি আরো বৃদ্ধি পেয়ে যায়। তাহলে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করে, তার ফলে অ্যাভেলেবিলিটি অফ লোন পেয়ার ইনক্রিজ করে এবং লোন পেয়ার ডোনেশন টেন্ডেন্সি বেড়ে যায়। এই জন্য মিথাইল অ্যামিনের ক্ষারকীয়তা অ্যামোনিয়ার তুলনায় অনেক বেশি হয়। আবার দেখো মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন আর ট্রাইমিথাইল অ্যামিন, এই তিনটের মধ্যে ক্ষারকীয়তার যে ক্রম সেটা আমরা দেখব। এখানে একটা মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট রয়েছে, এখানে দুটো মিথাইল গ্রুপ আর এখানে তিনটে মিথাইল গ্রুপ। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি অ্যামিন, এটা 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে প্লাস আই এফেক্টের তীব্রতা অনেক বেশি, সুতরাং নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি আরো বেড়ে যাবে, অ্যাভেলেবিলিটি অফ লোন পেয়ার আরো বেশি বেড়ে যাবে, তার ফলে লোন পেয়ার ডোনেশন টেন্ডেন্সি 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে অনেক বেশি হবে এই তিনটের তুলনায়। সেজন্য এই তিনটের মধ্যে ক্ষারকীয়তার ক্রম হচ্ছে এটা, অর্থাৎ 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। এবার এই যে ক্রমটা লিখলাম এটা হচ্ছে গ্যাসীয় দশায় বা হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না এমন দ্রাবকে। কিন্তু জলীয় মাধ্যমে কি দেখা যায়? জলীয় মাধ্যমে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় এবং CH3 এর প্লাস আই এফেক্ট থাকে। এই দুটোর মিলিত প্রভাবের ফলে জলীয় মাধ্যমে এই ক্ষারকীয়তার ক্রম হয় 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি, অর্থাৎ ডাইমিথাইল অ্যামিন গ্রেটার দ্যান মিথাইল অ্যামিন গ্রেটার দ্যান ট্রাইমিথাইল। এটা হচ্ছে ক্ষারকীয়তার ক্রম জলীয় মাধ্যমে। তাহলে আমরা দেখলাম যে ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষেত্রে তিনটে CH3 গ্রুপ থাকে, তাদের প্লাস আই এফেক্ট থাকে এবং ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারকীয়তা বেশি হয়। এবার দেখো তিনটে CH3 গ্রুপের জায়গায় যদি তিনটে CF3 গ্রুপ থাকে তাহলে কি হয়? ফ্লুরিনের মাইনাস আই এফেক্ট থাকে এবং প্রত্যেকটা কার্বনের সঙ্গে তিনটে করে ফ্লুরিন যুক্ত রয়েছে, অর্থাৎ মাইনাস আই এফেক্টের প্রভাবটা এত বেশি হয় যে বন্ডের ইলেকট্রনকে নিজেদের দিকে তীব্র আকর্ষণ করে। এর ফলে নাইট্রোজেনের লোন পেয়ারটা একদমই অ্যাভেলেবল হয় না ফর ডোনেশন, অর্থাৎ এই যৌগটার ক্ষারকীয়তা প্রায় নেই বললেই চলে। এবার আমরা ইলেকট্রোমেরিক এফেক্ট নিয়ে আলোচনা করব। ধরা যাক A আর B পরমাণুর মধ্যে ডাবল বন্ড রয়েছে। আমরা জানি যে ডাবল বন্ড মানে একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড রয়েছে। একইভাবে আমরা জানি যে ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই বন্ড রয়েছে। এবার দেখো কোন বিকারকের উপস্থিতিতে অর্থাৎ কোন রিয়েজেন্টের উপস্থিতিতে এবং বিক্রিয়ার প্রয়োজনে এই ডাবল বন্ডের পাই ইলেকট্রন জোড়ে এই যে দুটো পরমাণুর মধ্যে বন্ড রয়েছে যে কোনো একটা পরমাণুর ওপর সাময়িক স্থানান্তরণের ঘটনাকে বলা হয় ইলেকট্রোমেরিক এফেক্ট। এবারে যদি এই দুটো পরমাণুর মধ্যে একটা মোর ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে জেনারেলি সেই পরমাণুর উপর ইলেকট্রনের স্থানান্তরণ ঘটে। তাহলে এখানে ধরা যাক A আর B তো দুটো আলাদা মৌলের পরমাণু, B যদি বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হয় তাহলে বিকারকের উপস্থিতিতে এই পাই ইলেকট্রন জোড়ে B পরমাণুর উপর সাময়িক স্থানান্তরণ ঘটছে। এই অ্যারোর মাধ্যমে ইলেকট্রোমেরিক এফেক্ট দেখানো হচ্ছে এবং এর ফলে A আর B এর মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে আর ইলেকট্রন B পরমাণুর উপরে স্থানান্তরিত হয়েছে,
অর্থাৎ বি পরমাণুর উপর নেগেটিভ চার্জ এবং ইলেকট্রনের উপর এ পরমাণু অধিকার হারিয়েছে, ফলে এ পরমাণুর উপর পজিটিভ চার্জ আসবে। এবার দেখো এক্ষেত্রে বিকারক যদি সরিয়ে নেওয়া হয়, অর্থাৎ বিকারকের অনুপস্থিতিতে এই মাইনাসটা আবার এখানে চলে এসে ডাবল বন্ড তৈরি করে দেবে। অর্থাৎ বিকারকের উপস্থিতিতে পাই ইলেকট্রন জোড়ের যে সাময়িক স্থানান্তরণ ঘটছে, বিকারক সরিয়ে নিলে সে আবার আগের পজিশনেই চলে যাচ্ছে। যেমন দেখো বিকারকের অনুপস্থিতিতে a প্লাস বি মাইনাস এটা আবার এখানে চলে আসবে এবং a ডাবল বন্ড বি তৈরি হয়ে যায়। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট বলতে কি বোঝায়? কোনো বিকারকের উপস্থিতিতে এবং বিক্রিয়ার প্রয়োজনে দুটো পরমাণুর মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড অর্থাৎ মাল্টিপল বন্ড থাকলে পাই বন্ডের ইলেকট্রন জোড়ের কোনো পরমাণুর উপরে সাময়িক স্থানান্তরণের ঘটনাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। সুতরাং কোনো জৈব যৌগে যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, কার্বন ডাবল বন্ড ও, কার্বন ট্রিপল বন্ড এন, এই ধরনের যদি মাল্টিপল বন্ড থাকে তাহলে এই ধরনের ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট দেখা যেতে পারে। আর যদি সেখানে দুটোই সেম অ্যাটম থাকে, যেমন দেখো কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, এক্ষেত্রে যে কোনো একটি পরমাণুর উপর পাই ইলেকট্রন জুড়ে সাময়িক স্থানান্তরণ ঘটবে, কিন্তু এই কার্বন ডাবল বন্ড ও বা কার্বন ট্রিপল বন্ড এন, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স রয়েছে এবং এক্ষেত্রে দেখা যায় মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে এই পাই ইলেকট্রনের সাময়িক স্থানান্তরণ ঘটে। এই যে বারবার আমি বলছি সাময়িক স্থানান্তরণ, কারণ এই বিকারকের উপস্থিতিতে যে স্থানান্তরণটা ঘটছে, বিকারক সরিয়ে নিলে সেটা আবার আগের পজিশনে ফিরে যাচ্ছে। সুতরাং ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট হচ্ছে একটা টেম্পোরারি এফেক্ট। এবার দেখো ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট তো দু ধরনের হয়, একটা প্লাস ই এফেক্ট আর একটা মাইনাস ই এফেক্ট। প্লাস ই এফেক্ট, ধরো একটা অ্যালকিন রয়েছে ইথিলিন CH2 ডাবল বন্ড CH2 প্লাস H প্লাস, এখানে H প্লাস হচ্ছে বিকারক। তাহলে এই ডাবল বন্ডের পাই ইলেকট্রন এই কার্বনের উপরে আসছে এবং এই কার্বনেই H প্লাস অ্যাড হচ্ছে। এর ফলে কি পাওয়া যাবে? এই কার্বনের মাথায় প্লাস এবং এখানে H অ্যাড হলো আর বাকি দুটো হাইড্রোজেন আছে CH3। তাহলে এটা আমরা যেটা পেলাম CH2 প্লাস CH3। এক্ষেত্রে দেখো পাই ইলেকট্রন যে পরমাণুর উপরে স্থানান্তরিত হয়েছে, বিকারক সেই পরমাণুতেই যুক্ত হয়েছে। এই ধরনের ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টকে বলা হয় প্লাস ই এফেক্ট। এবার দেখো মাইনাস ই এফেক্ট বলতে কি বোঝায়। দেখো ধরো এটা একটা ফর্মালডিহাইড রয়েছে, এখানে সি ডাবল বন্ড ও রয়েছে আর এখানে CN মাইনাস হচ্ছে বিকারক। তাহলে এইভাবে পাই ইলেকট্রন অক্সিজেনের মাথায় স্থানান্তরিত হবে এবং তার ফলে এটা তৈরি হবে। এখানে দেখো যে পরমাণুর উপর ইলেকট্রনের স্থানান্তরণ ঘটলো, বিকারক কিন্তু সেই পরমাণুতে যুক্ত হয়। অর্থাৎ এই পাই ইলেকট্রনের উপর কার্বন পরমাণু নিজের অধিকার হারিয়েছে এবং যে পরমাণু এই পাই ইলেকট্রনের উপর নিজের অধিকার হারালো তার সাথে বিকারক যুক্ত হয়েছে। এই ধরনের ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টকে বলা হয় মাইনাস ই এফেক্ট। তাহলে আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট এবং ইন্ডাকটিভ এফেক্ট নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা রেজোন্যান্স নিয়ে আলোচনা